সবাইকে আবারও আমন্ত্রণ বিরতির পরে সুস্থ থাকুন অনুষ্ঠানে। আমি ডাক্তার সাজিদ আপনাদের সঙ্গে আছি আরও কিছুক্ষণ। আর আপনার অনুষ্ঠান দেখছেন স্কাই 782 আই অন টিভি থেকে। আর এটা আমাদের নিয়মিত পরিবেশনা প্রতি শুক্রবারে সন্ধ্যা 7টা থেকে 8টা ইউকে টাইম। আমি সুস্থ থাকুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আগামীতেও থাকব। তো যাই হোক, আমি কথা বলছিলাম ডায়াবেটিসের সঙ্গে নিউট্রিশনের সম্পর্ক বা লাইফস্টাইল চেঞ্জের কথা নিয়ে আমি কথা বলছিলাম। এখানে আমাদের একজন কলার টেলিফোন করে জিজ্ঞেস করেছিলেন যে আমি ভাত খাবো লাগবে নাকি রুটি খাবো, কোনটা বেটার। আমি একটু আগে ব্রেকের আগে কথা বলছিলাম যে আমাদেরকে ফল খেতে হবে বেশি করে। আমরা ফল খাবো, কিন্তু যে ফলটা আমাদের কাছে মনে হবে মিষ্টি আছে বেশি, সে ফলটাকে আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। খাওয়া নিষেধ নাই, কিন্তু কম খাবো। কারণ হচ্ছে কি, আপনি জানেন যে কোনো মিষ্টি আপনার জন্য হারাম। এটা হচ্ছে বাংলা কথা, যে আপনি কোনো সুগার ইনটেক করতে পারবেন না যেটা আপনার শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের লেভেল বাড়াতে পারে আপনার ব্লাডে, যেই কন্ডিশনটাতে আপনি আছেন, কারণ আপনি ডায়াবেটিসের রোগী। তো এখানে আমি ভদ্রলোকের উত্তরে যে রুটি খাবো না ভাত খাবো, অবশ্যই আমি বলবো যে রুটি খাওয়াটা বেটার। তবে অনেক রুটিরও কিন্তু দুটো প্রকার আছে, আপনি জানেন যে একটা ওয়েট গ্রেইন, একটা হচ্ছে, যেমন আমি সোজা যদি বাংলায় বলি, সাদা রুটি এবং বাদামি রুটি, দুটো পার্থক্য আছে না। ওই চাল বাদামি খান আর চাল সাদা খান, এফেক্টের কিছু কম বেশি যেমন হয়, রুটিতে এসে কিন্তু আরও কমে যায়। সেক্ষেত্রে আপনি সাদা রুটি অ্যাভয়েড করে যদি আপনি ওই যেটাকে বলবো আমি যে ব্রাউন রুটি, যেটা আর কি লাল রুটি, এই রুটিটা যদি আপনি খান, তাহলে আপনি দেখবেন যে আপনার কিন্তু অনেক, এখন প্রোটিন রুটিও কিন্তু পাওয়া যায় ব্রাউনের সঙ্গে, আপনি এগুলোকে চেষ্টা করতে পারেন। তবে ভাতের থেকে অবশ্যই রুটি ভালো। এখানে আমার আর একটা প্রশ্ন এখানে ইমেইলে ছিল আমার, সেটা হচ্ছে যে আমাকে একজন প্রশ্ন করেছেন যে আমি বারবার শুধু প্রস্রাব হয়, তা আমি কি ডায়াবেটিকের রুগী? আমি কিভাবে বুঝবো বা কী করে আমি জানবো যে আমি ডায়াবেটিকের রুগী? এটা একটা ভালো প্রশ্ন আসলে, যে আমরা অনেকে জানি না যে আসলে আমি ডায়াবেটিকের রুগী কিনা। আমার কোনো কমপ্লিকেশন হয়নি বিধায় আমি ডাক্তারের কাছে যাইনি, আমার কোনো টেস্ট করা হয়নি যে আদৌ আমার, যেটা আমি বলি সবসময় যে আমরা এখন আগের মতো নাই যে ফাস্টিং ব্লাড সুগার বা গ্লুকোজটা আমরা টেস্ট করি, সেটা কিন্তু ওরকম করে। এখন কিন্তু হিমোগ্লোবিন A1C আমরা একটা কিন্তু করি, যে টেস্টটাতে আমরা অ্যাটলিস্ট 90 ডেইজের, তার মানে 3 মাসের আপনার শরীরের ব্লাড গ্লুকোজের লেভেলটা কী আছে এটা কিন্তু আমরা পেয়ে যাই। ওই এনজাইমটার মাধ্যমে আমরা কিন্তু পরীক্ষা করে রিপোর্টটা পাই। এইটা যদি গত অনুষ্ঠানে যে বলেছিলাম কিছু, যে 42 কি 43 কি 50 কি, এইটা যদি আপনার, এটা হচ্ছে হিমোগ্লোবিন A1C যে লেভেলটা, এইটা যদি আপনার বেড়ে যায়, আমি বলি 42 যদি পার হয়ে যায়, তাহলে পারে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি একটা ওই ডায়াবেটিক হিসেবে ওই কন্ডিশনের মধ্যে কিন্তু আপনি ইন করে গেছেন। ঠিক আছে, 39-এর উপরে গেলে একটা প্রি ডায়াবেটিসের একটা ব্যাপার থাকে, কিন্তু 42-র উপরে গেলে পরে আপনি অবশ্যই ডায়াবেটিকের রোগী। সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিবে, বা সব কিছু করার পরে আপনাকে ওষুধ যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে ওষুধ দেবে। তো এক্ষেত্রে যদি সিমটমের কথা যদি আপনি বলেন যে আসলে কিভাবে বুঝবো যে আমি এটা, এই পরীক্ষাটা ছাড়া বলতেছি আর কি, এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আপনি আপনার জিপির কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন যে আমার কাছে মনে হচ্ছে আমি ডায়াবেটিস, বা কিছু সিমটম বলবেন, সেগুলো যদি মিলিয়ে যদি দেখে যে আপনার ডায়াবেটিসের মতো আছে, তাহলে পরে তখন তারা সেই টেস্টটা করবেন, এবং করার পরে তারা ফাইনালি রিপোর্ট দেবেন যে ইফ ইউ আর ডায়াবেটিক আর নট। এখন সেই কন্ডিশনগুলো কি, এটা নিয়ে আমি একটু কথা বলি। নর্মাল জিনিস কিন্তু একদম, যেগুলো আমরা প্রতিদিন হচ্ছে কিন্তু আমরা দেখি না, ওই যে বলে না দেখা হয় না চক্ষু মেলিয়ে, প্রতিদিন ঘটছে কিন্তু আমি গায়ে লাগাচ্ছি না, কিন্তু রোগটা আমার সাথে সাথে কিন্তু চলছে, ব্যাপারটা এরকম। তো এক্ষেত্রে যেমন আমরা বলে থাকি যে ডায়াবেটিক বুঝবো কী করে। 1 নম্বর প্রথম জিনিস থেকে মানুষের খুব পিপাসা লাগে। আমি যদি 1-2 করে যদি বলি, কীভাবে বুঝবো যে আমি ডায়াবেটিক আর হচ্ছি কিনা, যদি এরকম হয় তাহলে আপনি অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে সেখানে আমি কতগুলো কন্ডিশনের কথা বলছি। 1 নম্বর হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার খুব পিপাসা লাগে, ঠিক আছে, পিপাসা লাগে, তাহলে বুঝবেন যে এটা কিন্তু ডায়াবেটিক যদি হয়ে থাকে, আপনি না জেনে থাকেন, যদি আপনি ডায়াগনিস্ট হয়ে না থাকেন, আমি যেটা বলবো, তাহলে যদি আপনার পিপাসা হলে, তাহলে এটা কিন্তু আপনার হতে পারে যে আপনি ডায়াবেটিকের রোগী। আপনার যদি ঘন ঘন প্রস্রাব লাগে, সেটাও হতে পারে। তবে ঘন ঘন প্রস্রাব কিন্তু অনেক মানুষের এমনি হয়, বেশি বেশি করে পানি খেলে মানুষ ঘন ঘন প্রস্রাব এমনিই যায়, ঠিক না ব্যাপারটা? সেক্ষেত্রে হতে পারে যে আপনি পানি খেতে বেশি পছন্দ করেন, গরমের মধ্যে আছেন, গরম সহ্য করেন না, আপনি খুব পানি খান বা খুব ড্রিঙ্কস খান বা যেটাই হোক, আপনি পানীয় খান,
তো আপনাকে ঘন ঘন প্রস্তাবে যেতে হবে। ঠিক আছে, এটা কন্ডিশন, কিন্তু এটা কিন্তু ডায়াবেটির কন্ডিশন। কিন্তু নর্মালি যদি এরকম হয় যেটা আপনার কাছে মনে হচ্ছে যেটা নর্মাল না আপনার সঙ্গে, তাহলে আপনি এটাকে একটা কন্ডিশনের মধ্যে ধরতে পারেন যে আপনি ডায়াবেটিকের রোগী কিনা, এটা পরীক্ষা করতে হবে, ডাক্তারের সাথে কথা বলতে হবে। 3 নম্বরে যেটা আমরা বলে থাকি যে আমরা ওই পাই, যেটাকে বলি আমাদের যে আমাদের ওজন কমে যায় হঠাৎ করে। কিছু মানুষের দেখা যায় ওজন বেড়ে গেছে হঠাৎ করে, আবার কিছু মানুষের কিন্তু ওজন কমে যায় হঠাৎ করে। তারপরে এটা যদি আপনার আনওয়ান্টেড হয়ে থাকে, না আপনি জিম করছেন ওজন কমানোর জন্য, খুব এনার্জি করছেন, এক্সারসাইজ করছেন, হ্যাঁ, তার মানে আপনি ওজন কমে গেছে, তার মানে আপনার ডায়াবেটিস, তা কিন্তু না। যদি আপনি নর্মালি চলেন কিন্তু দেখা গেছে আপনার ওজন কমতে আসে উইদাউট এনি কন্ডিশন, তাহলে পরে আপনাকে একটু ভয় থাকতে হবে যে এটা ওই কন্ডিশনটা মানে ডায়াবেটিসের রুগী আপনি হতে পারেন, হয়তো ডায়াগনোসিস হয়নি কিন্তু হতে পারেন, এরকম একটা সম্ভাবনা আপনার থাকতে পারে। 3 নম্বরে যেটা বলা হয়ে থাকে যে দুপুরবেলাতে আমরা জানেন খুব টায়ার্ড হয়ে যাই, আমরা ভাত খেলে আমাদের কিন্তু ভাত ঘুম বলে একটা কথা আছে কিন্তু আমাদের বাঙালিদের, তাই না? আমরা দুপুরবেলা ভাত খেয়ে ভাত ঘুম দিই। গরমের দেশ, আমরা আমাদের কি বলবো, আমাদের চাচাদেরকে দেখেছি, হ্যাঁ, বা সিনিয়রদেরকে আমরা দেখেছি ছোটোবেলাতে, যে তারা দুপুরবেলাতে ভাত খেয়ে তারপরে করতেন কি ওই একটা ওই ঘুমের মতো, যেটাকে আমরা বলি দিবানিদ্রা বলে যেটাকে আর কি, এটা কিন্তু দিতেন। ঠিক আছে জিনিসটা? তো এই যে টায়ার্ডনেসগুলো যেটা আর কি, এরকম যদি টায়ার্ডনেস আপনার শরীরের মধ্যে যদি চলে আসে হঠাৎ করে, দেখেন যে কোনো কিছু নিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছেন, মনে হচ্ছে এখন একটু ঘুম দিলে ভালো হতো, কিন্তু তবে মনে রাখতে হবে যে সেটাও আপনার কিন্তু ডায়াবেটিস হওয়ার জন্য একটা কন্ডিশনের মধ্যে একটা। 3 নম্বর জিনিসটা যেটা 3 নম্বর বলতেছি 5 নম্বর জিনিসটা আছে যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ওই দেখবেন যে শরীরের চুলকায় কিন্তু অনেক সময়। তো এই চুলকানিগুলো বিভিন্ন জায়গায় হয়, হাতে হয় বা একটু যেগুলো জায়গাতে একটু আমাদের এগুলোতে কিন্তু চুলকানোর একটা সময় কাজে শরীর শুষ্ক হয়ে যায়। আর একটা যে জিনিসটা আসে সেটা হচ্ছে চোখে কম দেখা, কারণ আমরা বলি যে ডায়াবেটিকের রুগীরা কিন্তু যখন ব্লাডের গ্লুকোজ লেভেলটা বেড়ে গেলে আমাদের কর্নিয়াত, আমাদের চোখে যে রেটিনাল প্রেশারটা, যে ফ্লুইডটা থাকে, এটার মধ্যে যখন সুগারের লেভেল বেড়ে যায় তখন কিন্তু আমাদের লেন্সে, আপনি যেমন গাড়ি চালাতে লেগে দেখবেন যদি ফগ হয়, যখন মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন ফগ হয়, তখন দেখবেন যে ভেতর থেকে ঘেমে যায়, আপনাকে এসিটা অন করে গ্লাসে এসিটা দিয়ে আপনাকে গ্লাসটা ভিতর থেকে পরিষ্কার করা লাগে, তাই না? আবার দেখবেন তখন ঠিক দেখেন, ফকফকা দেখেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই রকম আমাদের লেন্সের মধ্যে কিন্তু ওই ফগ জন্মগ্রহণ করা, ওই সুগার বেড়ে গেলে পর তখন এরকম একটা ফগের মতো জন্ম হয়। এটা আবার ডায়াবেটিস যখন কমে যায় তখন কিন্তু আবার এমনি চলে যায়। এই জন্য ডায়াবেটিসের রুগীদেরকে কিন্তু সবসময় চোখ দেখাতে বলা হয়, যে আপনি চোখটা দেখাতে যাবেন যে আপনি সব ঠিক আছে কিনা। তো এগুলো কন্ডিশনের কোনো কিছু আপনার কাছে যদি মনে হয় যে এগুলো আমার কাছে মানে না মানে মনে হচ্ছে না যে এগুলো আমার তো নর্মাল না, তাহলে আপনি অবশ্যই আপনার জিপির কাছে সাথে কথা বলতে পারেন। তারা হয়তো ছোট্ট এই টেস্টটা করে আপনাকে বলে দিতে পারবে যে আপনি ডায়াবেটিসের রুগী কিনা, ওষুধের দরকার আছে কিনা, বা আপনার কোনো পরামর্শের দরকার আছে কিনা। পরামর্শ বলতে তো যে বললাম একটাই, যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা মানুষ হয়ে থাকেন তাহলে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমি বলবো আপনি বেঁচে থাকবেন, বেঁচে থাকার জন্য আপনার শরীরটা মনটাকে ভালো রাখতে হবে। শরীর মনকে ভালো রাখার জন্য আপনাকে বেঁচে যেহেতু থাকবেন কোথাও করার জন্য আপনার দরকার কি, আপনার এক্সারসাইজটা আপনার দরকার। মানসিকভাবে ঠিক থাকার জন্য মানুষের কিন্তু এক্সারসাইজটার কিন্তু দরকার। এগুলো কিন্তু অনেক পার্টে কিন্তু আমি আপনাদেরকে বলবো বুঝিয়ে। তো এই জিনিসগুলো আপনি যখন বুঝবেন তখন দেখা যাবে কি যে আপনি অনেক টাকা অনেক দিকে খরচ করছেন। আর কয়টা টাকা খরচ করে আপনি যদি জিমে না যান, যদি আপনি নর্মালি না পারেন, আপনি তো মনে করেন না আমি জিমে যাব না, আমি প্রতিদিন 1 ঘন্টা হাঁটবো, ওয়েল অ্যান্ড গুড, করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে যদি মনে হয় আপনার সময় স্বল্পতা, প্রত্যেকের কাছে এক্সারসাইজের কথা বলতে গেলেই বা ওই যে বললাম যে আমরা তো একটু মানে আমরা যতটুকু না, আমরা তার থেকে একটু বেশি আমরা একটু বড়লোক মানুষ, হ্যাঁ, ধনী মানুষের মতো আমাদের হয়। আর বাংলাদেশের কথা তো যারা থাকেন তাদের কথা তো বলাই মানে বাহুল্য। সেক্ষেত্রে আর কি সবার কাছে প্রশ্ন দেখবেন এত বিজি যে সবাই তাদের অন্য বিজি নিয়ে তারা খুব ব্যস্ত, কিন্তু শরীরটা নিজের যেটা ঠিক থাকলে, সে সুস্থ সবল থাকলে তার মানে অনেক উপকার হবে, বা এটাই মেইন। আসলে আপনি আজকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে আপনার এই বিজনেসগুলো কিন্তু কোনো কাজে দেবে না। তো সেই শরীরটাকে ঠিক রাখার জন্য তারা দিনে 1 ঘন্টা সময় শরীরের জন্য ব্যয় করে না। সেক্ষেত্রে আমরা যেমন বলি যে আপনারা কি করবেন, আপনারা প্রতিদিন 1 ঘন্টা হাঁটতে যদি না চান, আপনি 15 মিনিট দৌড়াবেন,
যদি আপনি তাও মনে করেন যে যেটুকুতে আমার হচ্ছে না বা তাহলে আপনি তো আপনার শরীরকেই সময় দিচ্ছেন না। শরীরকে যদি আপনি ঠিকমতো তার অ্যাক্টিভিটি দিয়ে, মোশন দিয়ে আপনার শরীরের যদি কম্প্যাক্টনেসটা ধরে রাখতে যদি না পারেন, তাহলে আপনাকে কিন্তু অনেক কিছু থেকে কিন্তু একটু মানে চিন্তা ভাবনা করে করতে হবে। আর অনেকে বলে খাওয়া দাওয়া কন্ট্রোল, হ্যাঁ খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, সেটা পরে। আগে যে জিনিসটা ইজি সেই জিনিসটা আপনাকে করতে হবে। একটা কলার আছে, আমি কলারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ডক্টর মাহমুদ বলছি বাদ থেকে। জি আসসালামু আলাইকুম। আমি মেডিকেল ডক্টর না। জি আমার বয়স প্রায় 79। জি একটু রিসেন্টলি আমার হার্ট বাইপাস হয়েছিল 1995-এ। জি সো ফার আই হ্যাভ বিন কোয়াইট অল রাইট। রিসেন্টলি একটা আর্গুমেন্ট করতে গিয়ে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। তো ইট ওয়াজ নট টু ব্যাড। আমি চলে আসছি হাসপাতাল থেকে 2-3 দিন পরেই। একটা টাইনি ভেসেল ওটা ঠিক করে দিয়েছিল। এখন একটা অসুবিধা হচ্ছে কি, আমি বেশ হাঁটাহাঁটা করতাম, আমার পায়ের আপনার ওয়াকিং অ্যাবিলিটিটা কমে যাচ্ছে। এটা আই এম ওয়ারিড অ্যাবাউট এটা নিয়ে আর কি। আপনি কি একটু ব্যালেন্সিং এর প্রবলেম। আপনি কি আপনার ডাক্তারের সঙ্গে কথা বলেছেন? আপনার কি ডায়াবেটিস আছে? না, নাই। ডায়াবেটিস। আচ্ছা, তাহলে আপনি কি আপনার ডাক্তারের সাথে একটু কথা বলবেন? কারণ এই ক্ষেত্রে যাদের একবার এরকম স্ট্রোক হয়ে থাকে বা কোনো কিছু, আপনাকে রিং পরানো হয়েছে? না না। আচ্ছা, বেলুনিং করেছিল। আচ্ছা, বেলুনিং করেছে, শুধু ওইটাকে করে, ঠিক আছে। তো এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার জন্য যেহেতু আপনার বয়স 79 আপনি বললেন, তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই নর্মাল মানুষের মতো হাঁটা চলার কথা বলা হবে না, কারণ ওটা আর আপনার ওজনের উপরে এটা ডিপেন্ড করবে। যে মানুষের কিন্তু হাঁটা চলার ক্ষেত্রে অসুবিধাটা হয় মানুষের ওজন যখন বেড়ে যায়। আমি জানি না আপনার ওজন কত, বা আমার হাইট হলো 5'6" আর ওজন হচ্ছে 69-68 এরকম। হ্যাঁ ঠিক আছে, তবে আপনি আপনার ডাক্তারকে কিন্তু এটা বলবেন। তবে আমার কাছে উপদেশ হচ্ছে যে আপনি আপনার ওজনটাকে কমানোর চেষ্টা করেন। যদি আমি কার্ডিয়াক রিহ্যাবে গিয়েছিলাম জি কয়েকটা 5 উইকস তো গত বছর। আচ্ছা, আমাকে বলেছিল ওখানকার যে ওটা চালায়, সে বলল যে আপনি ইউ উইল পিক আপ, গো অন ওয়াকিং, কিন্তু খুব একটা ইমপ্রুভমেন্ট নাই। না, আপনার ওয়াকিং ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো ওয়াকিং এর ইমপ্রুভমেন্টের ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি যে আপনি যদি ঠিকমতো হাঁটতে না পারেন, কারণ অনেকে আছে, যেমন আমি বলবো, আপনি শুনবেন, আসলে অনুষ্ঠানটা দেখতে থাকলে বুঝবেন। আমি এগুলো নিয়ে কথা অনেকবার বলেছি, কিন্তু আমি আবারও হয়তো বলবো আপনাকে। তো এই ওয়াকিংয়ের বিষয়টাও আছে যে আমি কিভাবে হাঁটি। মানে একটা আছে যে আমি ট্রেন ধরতে যাচ্ছি হাঁটা, একটা আছে আমি নর্মালি কিছু দেখতে দেখতে, আমার কোনো কাজ নাই, আমি হাঁটছি, ঠিক আছে। আর একটা হাঁটা আমি যেটাকে বলবো, যেটাকে জগিংয়ের মতো হয়ে যায়, যে আমার পিছনে কুত্তা ধাওয়া করেছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেক্ষেত্রে এই হাঁটার স্পিডের উপরে ডিপেন্ড করে কিন্তু, যে আপনাকে যে 1 ঘন্টা বলি বা 40 মিনিট বলি, যেটা আপনাকে আপনার ডাক্তার বলেছে বা আপনাকে হেলথ ওয়ার্কার বলেছে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এটা মানে হতে হাঁটা। আমি আস্তে আস্তে হাঁটি, বেশ আস্তে, স্লোলি পিক আপ করি। জি জি জি, জোরে হাঁটতেই পারি না আমি, তো জোরে হাঁটার প্রশ্নই ওঠে না। না আমি বুঝতে, আপনি তারপরেও একটু আপনার ডাক্তারের সাথে কথা বলেন, আপনার জিপির সাথে একবার এটা নিয়ে একটু বলেন, পায়ে ব্যথা করছে, কারণ এটা কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট যাতে না করে পরবর্তীতে। এই জন্য আমি বলছি যে এটা একটু দেখা দরকার, ঠিক আছে। পায়ের পরীক্ষাটা করাটা দরকার। আর 2 নম্বর হচ্ছে যেটা আমি মনে করি নর্মালি যেটা হয়, সেটা হচ্ছে যে আমার শরীরের ওজন যদি বেড়ে যায়, যেমন ধরুন যে আমার হাইট কিন্তু 5 ফিট প্রায় 10.5 বা 5 ফিট 11, কিন্তু আমি কিন্তু আমার ওজন মেনটেন করে চলি। আমার ওজন কিন্তু 67, 68, 65 থেকে 68-এর মধ্যে থাকে। আমি কিন্তু এর বেশি বাড়তে দিই না। কারণ কি, যে জিনিসটা আসে এই জন্য যে এর বেশি হলে পরে তখন আপনার হবে কি, যে বয়স তো আমাদের বাড়ছে সবার, তাই না? তখন হয় কি, শরীরে ওই যে পায়ের প্রবলেমগুলো কিন্তু তখন ক্রিয়েট করে মানুষের। তো যে কারণে আমি বলবো যে ওজন কমানোর জন্য আপনাকে একটু যেমন খেয়াল করতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে ডাক্তারের সাথে কেন কথা বলছি আপনাকে, আপনার যেহেতু বয়স হয়েছে 79, তারা একটু আপনার ওই আমরা যেটাকে বলি, আপনারা জানেন যে আয়নিক ইমব্যালেন্সের একটা কথা বলে থাকে। শরীরে এটা হলে বা কোনো কিছুর কমতি পড়ে গেলে, ঘাটতি হলে, তখন হয় কি যে অনেক সময় এটা এফেক্ট করে। তা আপনি পরীক্ষাগুলো তারা
করেছেন কবে আমি জানি না, হয়তোবা তারা করার পরে যদি দেখেন যে কোনো কিছু কম আছে তখন হয়তোবা সেগুলো সাপ্লিমেন্ট বা সেগুলোতে খাবারের কিছু চেঞ্জ করে এগুলো করলে আপনার তখন কিন্তু উপকার হবে। কারণ আমার একটা জিনিস পাঠিয়েছিল আমাকে ব্যালেন্স ক্লিনিকে, ব্যালেন্সিং এর একটু প্রবলেম হয়, মনে হয় পড়ে যাবো মাঝে মাঝে এরকম। তো ওরা বলেছে টেস্ট করে বলেছে যে তোমার লেফট লেগে ওই টিউনিক ফর্ক ইউজ করে আর কি দেখেছে যে লেফট লেগের সেন্সিবিলিটিটা একটু কম আছে। আচ্ছা, না ঠিক আছে। ওইখানে আমার যখন হার্ট বাইপাস অপারেশন হয়েছিল ওইখান থেকে একটা ভেন নিয়েছিল ওই রানের টপ ইয়ার থেকে ওই অ্যাঙ্কেল পর্যন্ত। জি, এটার জন্য হয়েছে কিনা আই ডোন্ট নো। আচ্ছা, তাই আমি এই জন্যই বললাম যে আপনার কন্ডিশনটা জনসনটা কিন্তু ওই যে বললাম যে 1 নম্বর হতে পারে যে আপনাকে আপনার ওজনের জন্য 2 নম্বর হতে পারে আপনার যেহেতু প্রিভিয়াস সার্জারির রেকর্ড আছে এবং বলবো কি আপনার এজটাও কিন্তু একটা যেহেতু একটা ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করতে হবে। তো সেই জন্য আমার মনে হয় আপনি একটু আপনার ডাক্তারের সাথে কথা বলেন। তবে আমার উপদেশ থাকবে আপনি ওজনটাকে কমানো যাবে, আপনার জোরে হাঁটার দরকার নাই, আসলে আপনি একটু জোরে হাঁটবেন না, কারণ আমি জোরে হাঁটবো না, জোরে হাঁটিও না। তো এই জিনিসটা আপনি একটু করবেন। আর যেটা বললাম আসলে পরীক্ষার রিপোর্টগুলো ছাড়া বা না দেখা করে হলে পরে পরামর্শগুলো মানুষ ঠিক সেভাবে করে করতে পারে না। আপনি আপনার জিপির সাথে আমার মনে হয় একটু লাস্ট কবে যোগাযোগ করেছেন জিপির সাথে? লাস্ট ইয়ার প্রায় দেখা করি, এটা নিয়েও আমি কথা বলেছিলাম যে আমার মনে হয় পায়ের ওয়ার্কিং অ্যাবিলিটি কমে যাচ্ছে, বাট ওইটা নিয়ে সিরিয়াসলি কোনো কিছু আপনি আবারও বলেন তাকে, দরকার পড়লে আপনি এটা নিয়ে আবারও কথা বলেন তাদেরকে। আপনি জানেন তো যে এখনকার জিপির অবস্থা, আপনি জানেন যে যে কোনো কারণেই হোক একটু টাইম কথা বলবো। জি, ফিজিওর কোনো হেল্প? হ্যাঁ, ফিজিওর কথাটা ভালো বলছে। ফিজিওর হেল্প আপনি চেয়ে দেখতে পারেন। আপনি যখনই বলবেন যে এই সমস্যা, তখন সেই প্রথম হয়তোবা টেস্টের পরে বা কোনো কিছুর পরে আপনাকে অথবা তিনিই আপনাকে বলবে যে আপনার ফিজিওর সাথে দেখা করেন, এটা হয়তোবা তিনিই বলবেন। ঠিক আছে, জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন। জি, তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম আমাদের আজকের এই সুস্থ থাকুন অনুষ্ঠানে ডায়াবেটিস এবং তার সাথে যে নিউট্রিশনের বা খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন নিয়ে, এসব নিয়ে আমি কথা বলছিলাম। খুব জেনারেল প্রশ্ন নিয়ে আমরা কথা বলি এবং জেনারেল বিষয় নিয়ে আমরা কথা বলি, কারণ ওই যেটা বললাম যে আমরা বাঙালি বিধায় আমরা বিদেশের মাটিতে এসে আমাদের এই টার্মগুলো, ডাক্তারি টার্মগুলো আমরা চাই এই আয়ন টিভির মাধ্যমে আমাদের যারা সবার বাড়িতেই আমি ঠিক হিসাব করতে হলে দেখবেন একটা রুগী আছে, যাতে আমরা নিজেরা নিজেদের রোগ সম্পর্কে কিছুটা জানি এবং আমাদের বাড়িতে যদি কোনো রুগী থেকে থাকে সেই রুগীর সম্পর্কেও কিছুটা জানি, যাতে যে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে বা নিজের পরিচর্যা বা সেই রুগীর পরিচর্যার ক্ষেত্রে আমরা কিছুটা উপকৃত হতে পারি বা উপকার করতে পারি, যেটাই আমরা বলি। তো আমরা এখানে আমাদের কলারের সঙ্গেও কথা বললাম, সেখানে আপনারা দেখলেন যে তারও কিছু কমপ্লিকেশন আছে। মানুষের যখন বয়স হয়ে যায়, আমি যেটা বললাম যে বয়স যখন হয়ে যায় তখন কিন্তু মানুষের কমপ্লিকেশনের কিন্তু অনেকগুলো সৃষ্টি হয়। এখন এই কমপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে যে তার ওই যে বললাম পরীক্ষা নিরীক্ষাগুলো। আপনি জানেন যে একটু বয়োবৃদ্ধ মানুষ হলে পরেই কিন্তু যে কোনো কিছু হলে ডাক্তাররা কিন্তু সেটাকে আগে কিন্তু টেস্ট করতে পাঠায়, কারণ হুটহাট করে ওই আগের মতো শুধু ওষুধ দিয়ে দিল তা কিন্তু না, সব কিছু রিপোর্ট দেখার পরে, কারণ বয়স যত হচ্ছে তত আমাদের কী হচ্ছে, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাই না? সেটা তো তার আগের মতো থাকবে না। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে গেলে এটার এফেক্টটা কিন্তু অনেক জায়গায় হয়। ধরেন হার্টের অসুবিধা হয়েছে, সেখান থেকে এক জায়গায় হতে হবে, ডায়াবেটিস হয়েছে, আমার হার্টে হচ্ছে, এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাদের সমস্যা কিন্তু হতে। আমাদের আরেকজন কলার আছেন, কলার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি ডাক্তার সাহেবের লগে একটু আলাপ করতাম পারবনি? জি বলেন, শুনছি। আচ্ছা, আপনি শুনছেন নি? আচ্ছা, আমার একটু বলেন তো, আমার যে দুটা পাও নামনেস হয়ে যায় কি, নামনেস হওয়ার পরে আমি 10 মিনিট বইলে আবার আস্তে আস্তে আমার লাইফ আয় পাওয়ার মধ্যে ব্লাড সার্কুলিং করে, আবার আমি কিছু ওয়াকিং করতাম পারি আর কি, এরকম যাইতে। এটা কি কারণে আমার পাওয়ার যে তাকিয়া জি আমি বুঝতে পেরেছি। আপনার বয়স কত এটা একটু জানতে হবে আমাকে। আমার বয়স হয়ে গেছে কি আপনার 79।
আপনার বয়স হচ্ছে 79, আর হচ্ছে আপনার এমনি আপনার রোগ কি 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 মানে এমনি কোনো আমি তো জিপির সাথে বহুত আসা যাওয়া করছি, আলাপ করছি, ওরা বলতেছে আমারে যে আপনার ডায়াবেটিকটা কি এগুলা ইয়ে হয়েছে। হ্যাঁ, এটা সত্যি কথা। আপনি কি ডায়াবেটিসের ওষুধ খান? ডায়াবেটিক তো আমার কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ, 100 উপরে যায় না, 100 নিচে থাকে সবসময়। কয়েলো আমার না এই ডায়াবেটিক আপ ডাউনের কোনো প্রশ্ন নাই, ডায়াবেটিকটা কি এ ধরনের প্রবলেম হয়। তখন আমি কইলাম যে এটা কি করা, বলে এটার তো কিছু করার নাই, আপনি এক্সারসাইজ করেন আর আপনি যেভাবে মেডিসিন খাইতেছেন এগুলা খাইতে। আমি তো খারাপ তো কইলাম ভাই, অনেকদিন ধরে আমি খারাপ এক্সারসাইজও করলাম, আমার তো কোনো ইমপ্রুভ হন না, আমার আরো অবনতি হল, যে আমার পাওয়াটা বেদনায় এখন আমি আটতেই পারি না একবারে। আমার তারা অপারেশন করতে আসছিল আমার নি, 2 বছর ধরে আমার খালি অ্যাসেসমেন্ট করে। আপনার শরীরের ওজন কেমন? 6 সপ্তাহ আগে আমি ডাক্তার শাহ, আমাদের ইন্ডিয়ান ডাক্তার ছিল আমার, ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, গেলাম ওর সাথে দেখা করলাম। তখন আমি অপারেশন করাইতে আমার কোনো বাধা নাই, কিন্তু আপনি গ্যারান্টি আমার দিতেই যে আমার পাও নামনেস হয়ে যায়। আমার অপারেশনের পরে যদি আস্থা পাও কমপ্লিটলি নামনেস হয়ে যায়, আমি আর বেড থেকে উঠতে পারি না, যেহেতু আমার অপারেশনের কোনো প্রবলেম দরকারই পড়ে না, আমি যেভাবে আছি ওভাবে আমার নাই। তারা অপারেশনটা করবে না, তারা অপারেশনটা কিসের করবে আমি তোমার গ্যারান্টি দিতে পারবো না। তবে আমার এখন সোর্সেস আছে যে আমি আমার বছর গেছে তোমার রেফার করবো, বছরে তারার কাছে স্পেশাল মেশিন আছে কানর, আর স্পেশাল এমআরআই করবো, করিয়া দেখবো যে তোমার হোমরোড যে রোগগুলা আছে এগুলা খাওয়ার লগে কোনো সম্পর্ক আছে নি, কোনো ব্লকটা আছে নি, এগুলা দেখার পরে তারা তোমার ডিসিশন। হ্যাঁ, না আমি একদম সত্যি কথা, আপনাকে আপনার ডাক্তার কিন্তু খুব ভালো পরামর্শ দিয়েছে। আমি একটু বলি, অনেক সময় দিও। আচ্ছা, আমি ওনার কথা লাইনটা কেটে গেছে, আমি একটু বলি, আপনি যেগুলো কন্ডিশন বলছেন এগুলো কন্ডিশন একদম ঠিক আছে, আপনার ডাক্তার কিন্তু আপনাকে ঠিকই বলেছেন। তারা আপনার সমস্ত কন্ডিশনের উপরে, একটা মানুষকে বললাম যে আপনার কেন হচ্ছে বা কী জন্য হচ্ছে, এটার জন্য কিন্তু সবগুলো রিপোর্ট লাগে, যে ডায়াগনোসিসের রিপোর্টগুলো লাগে, পরীক্ষা নিরীক্ষাগুলো করা লাগে। সেক্ষেত্রে আপনার ডাক্তার ঠিকই ধরেছেন এবং তিনি আপনাকে সেই হিসাবেই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর একটা জিনিস আমার প্রশ্ন করতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে আপনার ওজন কত। যেসব রুগীর, ডায়াবেটিসের রুগী বিশেষ করে, যাদের ওজনটা বেশি হয় শরীরে, তাদের কিন্তু পায়ের সমস্যাটা সবথেকে তাড়াতাড়ি শুরু হয়। এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আপনার যেটাকে বলবো যে ওজন কত, এটা আমার জানা হয়নি, যদি আমি ওজনটা জিজ্ঞেস করতে পারতাম তাহলে হয়তো আমি ভালো হতো। তো কোনো ব্যাপার না, আপনি আপনার ডাক্তার যেভাবে বলছে সেইভাবেই আপনি চলার চেষ্টা করেন, অবশ্যই আপনি একটা ভালো সুফল পাবেন। তো দর্শক মণ্ডলী, আমরা আজকের আমাদের এই অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সুস্থ থাকুন আয়ন টিভি থেকে স্কাই 782-তে। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে প্রতি সপ্তাহে শুক্রবারে ইউকে টাইম সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে থাকি এখানে, আপনাদের সঙ্গে আপনাদের রোগ বিরোগ বা আপনাদের শরীরের যে কোনো স্বাস্থ্যগত বিষয়ে আলোচনা করার জন্য। এবং আমরা চাই, যেটা আমরা বলি, আমাদের আয়ন টিভির মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যারা থাকেন বা এখানে আমাদের বিদেশে যারা মানুষ আছেন তাদেরকে খুব সহজে তার রোগটা সম্পর্কে সচেতন করা, এবং সামাজিকভাবে আমাদের মধ্যে যারা আমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবরা রোগের মধ্যে আছেন তাদের টেক কেয়ার বা কোনো কিছুতে আমরা যাতে হেল্প করতে পারি, এগুলো বিষয়ে একটা জানা, যে একটা রোগ সম্পর্কে জানা থাকলে আমি তখন হেল্প করতে পারবো তাড়াতাড়ি। এগুলো করার জন্য কিন্তু আমরা আপনাদেরকে আলোচনা করে থাকি যে কোনো রোগের বিষয়ে। রুগীরাও পরামর্শ করতে পারেন সেক্ষেত্রে, যে কি করা উচিত না, কেন ওষুধটা খাচ্ছেন, কেন খাবেন না, এগুলো জিনিস নিয়ে আপনার কথা বলে থাকেন। তবে মনে রাখবেন, যে কোনো কিছু আপনাকে কিন্তু আপনার জিপি আপনাকে কিন্তু ডিসিশন দিবে, বা আপনার নিজস্ব ডাক্তার কিন্তু আপনাকে প্রেসক্রিপশন দিবে এবং আপনাকে যে কোনো রোগের বিষয়ে কিন্তু কথা বলবেন। আমরা এখানে শুধুমাত্র আলোচনা করতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি অনুষ্ঠান এখন শেষ করছি, আগামী অনুষ্ঠান আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।